আলোদের সাথে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের গল্প। চুনিলাল মুখোপাধ্যায়ের লেখা শাল জঙ্গলের ভূত। অসীম আমার ঘনিষ্ঠ বন্ধু, তার ছোট কাকার বিয়েতে আমাকে সে নিয়ে যাবে। আমি বললাম, তোর কাকার বিয়ে, ওদের সব আত্মীয় স্বজনদের মধ্যে আমাকে একটু ছাড়া লাগবে না? কিন্তু কে শোনে কার কথা? অসীম উত্তর দেবে, স্বজন না কি যেন বলি, তোর মতো স্বজন না থাকলে আমি যে ছাড়া হয়ে যাও। শেষটাই বাধ্য হয়ে যেতে হলো অসীমের সঙ্গে। বনদেবতা এক্সপ্রেস ধরে আমরা বোলপুর পৌঁছলাম সকাল 9টায়। স্টেশনের বাইরে মোটর গাড়ি অপেক্ষা করছিল আমাদের জন্য। গাড়িতে উঠবার পর মিনিট 20 লাগলো কাকার বাড়ি পৌঁছাতে। শুনলাম জায়গাটার নাম ভুবনডাঙ্গা। ছোটকার বাড়ির পাশের বাড়িটা হলো শ্যামল বসু। শ্যামলবাবু চাকরি সূত্রে অন্যত্র থাকেন, এই বাড়িটা খালি পড়ে থাকে। শ্যামলবাবু ছোটকার বিশেষ বন্ধু। তিনি নিজের থেকে বাড়িটা ছেড়ে দিয়েছেন বিয়ে বাড়িতে আসা আত্মীয়দের থাকবার জন্য। তিনি নিজেও কয়েকদিন ছুটি নিয়ে এসেছেন। বিয়ে বাড়ির কাজ মিটে গেছে। আমরা মাত্র একটা দিন থেকে যে যার জায়গায় চলে যাব। সন্ধ্যাবেলায় বড় ঘরটায় বসে গল্প গুজব করছি। এমন সময় লোডশেডিং হয়ে গেল। কে একজন একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেল। কিন্তু অন্ধকারে কি করা যায়? কোথায় কোথায় জানা গেল। শ্যামল কাকা বেশ গুছিয়ে গল্প বলেন। সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন তাকে শেখের বললাম, একটা গল্প বলতে হবে। আলো আঁধারিতে কে যেন বলে উঠল, খাও খাও খাও, ভূতের গল্প শুনতে চাও? সবাই গোলা মেলালো তার সঙ্গে। এই পরিবেশে ভূতের গল্প ছাড়া অন্য কিছু চলতে পারে না। শ্যামল কাকা প্রথমে বললেন, ধর, ভূত বলে কিছু নেই, তাই তার গল্প হতে পারে না। আমরা বুঝলাম শ্যামল কাকা এড়িয়ে যেতে চাইছে। আরো চেপে ধরতে সে বলতে শুরু করল, ঠিক আছে, শুনতে চাইছে যখন সময়। মেদিনীপুর বাঁকুড়া লাইনে চন্দ্রকোনা রোড নামে একটা রেল স্টেশন আছে। ছোট কিন্তু ভারী সুন্দর স্টেশন, যেন শালবনের মতো ডুবে আছে। স্টেশনের ওপারে বাজার, দোকান, হাই স্কুল সব আছে। ওই হাই স্কুলে আমি শিক্ষকতার কাজ পেয়েছিলাম এবং 5 দিন ছিলাম ওই জায়গায়। স্কুলের হোস্টেলে আমার থাকবার ব্যবস্থা হলেও আমি সেখানে থাকতে চাইলাম না, কারণ হোস্টেলটা ছিল ছাত্রদের জন্য। তাছাড়া আমি চাইছিলাম স্টেশনের কাছাকাছি থাক। ওই যে বললাম না, ছোট স্টেশনটা আমার খুব ভালো লেগে গিয়েছে। স্টেশন থেকে লেভেল ক্রসিং হেঁটে মিনিট 5 পথ। লেভেল ক্রসিং এর কাছাকাছি একটা বাড়ি পাওয়া গেল। বাড়ির ওপাশে একটা ভাড়াটিয়া থাকলেও রাস্তার দিকে ছোট অংশটা খালি ছিল। আমি ওটাই ভাড়া নিলাম। ওখান থেকে স্কুল দূরে হলেও স্টেশনটা কাছে। আমার ইচ্ছে ছিল বিকাল বা সন্ধ্যার সময় মাঝে মধ্যে স্টেশনে এসে ফাঁকা প্ল্যাটফর্মে গাছের তলায় সিমেন্টের বেঞ্চে বস। যে সময়ের কথা বলছি তখন স্টেশনের উপর দিয়ে 4টা আপ ও 4টা ডাউন ট্রেন চলতো সারাদিন। এবার বাড়িটা সম্বন্ধে 2-4 কথা বলা দরকার। লেভেল ক্রসিং এর কাছে কালো পিচ ঢালা রাস্তার উপর বাড়িটা। রাস্তা পার হয়ে লাল কাপড়ে মাটির পথ ধরে এগিয়ে যাও। মিনিট 15 হাঁটো, একেবারে শাল জঙ্গলের মতো ঢুকে যাবে। লেভেল ক্রসিং এবং শাল জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নেই। সন্ধ্যা নেমে এলে লেভেল ক্রসিং এর বড় বড় দুটো আলো জ্বালিয়ে দিত। রাতে খাওয়া দাওয়ার পর আমি একা একা রাস্তায় পায়চারি করতাম। লেভেল ক্রসিং এর আলো থাকার জন্য হাতে টর্চ লাইট নিয়ে বেরোবার প্রয়োজন পড়তো না। কখনো 2-1টা লরি যেত চারপাশ কাঁপিয়ে। এক কথায় জায়গাটা নির্জন ছিল বলে আমার ভালো লেগেছে। বিকালে স্কুল ছুটি হয়ে গেলে আমি সোজা বাড়ি চলে আসতাম।
বাড়িতে ফিরে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যার মুখোমুখি রাস্তায় নামতাম। হাঁটতে থাকতে একটা টর্চ নেয়। কোনোদিনে যেতাম স্টেশনের দিকে, আবার কোনোদিনও সাই জঙ্গলের দিকে। সাই গাছে বন হলেও খুব বড় বড় গাছ বলছে যা বোঝায়, মানে বিশাল ছাবড়া গাছ কেবল 2-4টে এখানে ওখানে দেখা যেত। জঙ্গলের সব বড় গাছের তলায় যাওয়া কঠিন, কারণ যাবার রাস্তা থাকে না, তার উপর শাক্ত পেয়ে। তাই আমি জঙ্গলে ঢোকার মুখে পায়ে চলা রাস্তার পাশে যে বড় গাছটা ছিল তারই তলায় বসতাম। ঘন্টাখানেক পরে অন্ধকার নেমে আসত। ধীরে ধীরে আর আমি চলে আসতাম। শাল গাছের জঙ্গলে বসলে বিভূতিভূষণের কথা মনে পড়ত। জঙ্গলকে প্রকৃতিকে দেখার মতো বা ভালোবাসার মতো তার যে চোখ ছিল, তাও আমার তো আর তা ছিল না। আমি আমার মতো করে প্রকৃতিকে দেখতাম। সবুজের মধ্যে, নির্জনতার মধ্যে, অন্ধকারের মধ্যে ডুবে থাকতে আমি ভালোবাসতাম। সেদিন স্কুল ছুটির পর হেডমাস্টারের ঘরে একটা মিটিং সেরে বাড়ি ফিরতে বেশ একটু দেরি হয়ে গেল। তবুও বেরিয়ে পড়লাম জঙ্গলের টানে। ওখানে না গেলে আমার মন ভালো লাগে না। গাছের তলায় বসে আছি, পশ্চিমে এক ফালি চায়, বসে বসে নানা কথা ভাবছি। হঠাৎ মাথার উপর এক ফোঁটা জল পড়ল। আকাশের দিকে মন তুলেই বুঝলাম বৃষ্টি আসছে। সারা আকাশ মেঘে ছিঁড়ে গেছে। এক ফালি চাঁদ কখন যে মেঘের কোলে মুখ উঠিয়েছে খেয়ালই করি। হাওয়া তেজও বেড়েছে। শ্রাবণ মাস, বৃষ্টি আসন্ন। আকাশে কালো মেঘ নির্জন বলবৎ। দেরি না করে আমি উঠে পড়লাম। জোরে পা চালালেও ভিজে যাব রাস্তায়। মাটিতে রাখা টর্চটা হাতে তুলে নিয়ে আরেকবার আকাশের দিকে তাকিয়ে আমি অবস্থাটা বুঝতে চেষ্টা করলাম। যদি দেখি বৃষ্টি আসতে দেরি আছে, তাহলে ছবি লাগাবো। ঈশানবনের বড় গাছটার পাশ দিয়ে আকাশের দিকে তাকাতে যাব, এমন সময় অদ্ভুত একটা দৃশ্য আমার চোখে পড়ল। দেখলাম গাছের উপর বিরাট একটা লম্বা সাদা চাদর। সেটা আমার নড়ছে। এত বড় সাদা চাদর কে রেখে গেল? কেন এবার রেখে গেল? বুদ্ধিভ্রষ্ট না হয়ে চিন্তা করতে লাগলাম, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম। এই পরিস্থিতিতে যা হয় আমারও তাই হলো। তোমাদের কাছে অস্বীকার করবো না, ভূতের কোথায় আমার মনে পড়লো সর্বপ্রথমে। ছোটবেলায় ঠাকুমার মুখে অনেক ভূতের গল্প শুনেছি। আমি আর আমার ছোট ভাই গ্রামের মাটির বাড়িতে বসে ভূতের গল্প শুনতে শুনতে ঠাকুমাকে একেবারে জড়িয়ে ধরতাম। কিন্তু এখন কি করি? হাতে ধরা 3 ব্যাটারির টর্চের জোরালো আলো ফেললাম গাছের উপর। ব্যাস, ভূত গেল মিলিয়ে। সাহস না হারিয়ে আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম, ভূত এবার কি করে দেখার জন্য। গাছ থেকে লম্বা পা ফেলে নেমে আসবে, আসুক। কাছে এসে আমার ঘাড় মোটকাবে, মোটকা। ভয়ে আমি কিছুতেই পাবো না ঠিক করেছি। ভয়কে প্রশ্রয় দিলে ভয় বেড়েই চলে। আমার বাবার সাহস ছিল কেউ, কোনোদিন তাকে ভয় পেতে দেখিনি, বা তার মুখে ভূতের গল্পও শুনিনি। বাবার কথা স্মরণ করলে আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম। অন্ধকারে চোখ অভ্যস্ত হলে আবার সেই সাদা চাদর নড়ছে দেখলাম। না, চোখের ভুল না, সত্যি বেশ লম্বা সাদা চাদর গাছের উপর তুলছে। আবার টর্চ জ্বাললাম। আলো ফেলতেই সাদা চাদর হাওয়া, কিছুই নেই, কেবল গাছটাকেও অস্পষ্টভাবে দেখা যেতে লাগলো। এবার আমি একটু ঘাবড়ে গেলাম। মাথা ঠান্ডা রেখে ভাবলাম, ও আমাকে ভয় দেখাচ্ছে মাত্র, আমার তো কোনো ক্ষতি করেনি। ও যেমন আছে থাক, আমি চলে যাই এখান থেকে। এমন সময় কাছাকাছি একটা পেঁচা 3বার ডাক। জঙ্গলের মধ্যে একবার শিয়াল কামড়া করে ডাক ছাড়ল। দূরে একটা ব্যাঙের আর্তনাদ শুনতে পেলাম। সাপে বোধহয় ওটাকে ধরেছে। সব মিলিয়ে আমার গা ছমছম করছে না। সাপে যখন ব্যাঙ ধরেছে, তার মানে সাপ এখানেও আছে। পা বাড়ানোর আগে আমি টর্চ লাইটটা জ্বালবো বলে সুইচ টিপলাম, কিন্তু টর্চ জ্বলল না।
ইতিপূর্বে শোনা অনেক ভূতের গল্প নিমেষের মধ্যে মনে পড়তে লাগলো। গল্পে শুনেছিলাম ভূত এলে নাকি দেশলাই জ্বালানো যায় না, টর্চ জ্বালানো যায় না। তাহলে কি এখন টর্চ যে জ্বলছে না তা কি ভূতেরই কারসাজি? মাথা ঠান্ডা রেখে আমি এর কারণ খুঁজে বের করতে সচেষ্ট হলাম। আমি একজন শিক্ষিত লোক, যুক্তি দিয়ে বিচার বিবেচনা করাই আমার উচিত। ভেবে দেখলাম অনেক সময় টর্চের পিছনের দিকের যে অংশটা ফুলে ব্যাটারি ভরা হয় সেটা ঢিলে থাকলে টর্চ জ্বলে না। গাঢ় অন্ধকারে টর্চের গায়ে হাত বুলিয়ে বুঝলাম পিছনের অংশটা ঢিলে নেই এতটুকু। তাহলে জ্বলছে না কেন? আমি কি বুদ্ধি হারিয়ে ফেলছি? ছুট লাগাই অন্ধকারে। শুনেছি ভূতের গায়ে ছুটলে ভূতও নাকি তাড়া করে পিছন পিছন, সেজন্য ছুটতে নেই। 1000 গল্প, কয়েক হাজার চিন্তা কয়েক সেকেন্ডের মধ্যে আমার মনের মধ্যে খেলে গেলেও আমি এই উপদেশ সারমর্ম বুঝবার চেষ্টা করলাম। ভয় পেয়ে অন্ধকার রাস্তায় ছুটলে দুর্ঘটনা ঘটতে পারে, সাপের গায়ে পা পড়তে পারে, রাস্তায় গর্ত বা কুয়ো থাকলে আরো বিপদ। এত কথা ভাবলেও হাতে নাতে যে প্রমাণ পাচ্ছি ভূতের অস্তিত্বের কথা, তার আবির্ভাবের কথা, নতুন টর্চ নতুন ব্যাটারি, তাহলে জ্বলছে না কেন? মাথা ঠান্ডা রেখে আমি এবার টর্চের মাথাটা খুলে বাল্বে হাত রাখলাম। যা ভেবেছি তার কিভাবে যেন পাইপটা ঢিলে হয়ে গিয়েছে। সেটাকে আবার শক্ত করে ঘুরিয়ে টর্চটা জ্বলে উঠল। কার্যকারণের সম্বন্ধ খুঁজে পেতে আমি আরো সাহসী হয়ে উঠলাম। সাদা চাদরের রহস্য ভেদ না করে ওই স্থান পরিত্যাগ করবই না ঠিক করলাম। এবার আর ভূতের ভয় নেই। বাঁধা হলো এত উঁচুতে সাদা চাদর কেন? আবার আলো জ্বালালে দেখতে পাচ্ছি, কিন্তু আলো নেবানে পাচ্ছি কেন? উত্তর পাবার আশায় আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার পিছনে। তাকাতে তাকাতে হঠাৎ পেয়ে গেলাম উত্তরটা। তোমরা কেউ বলতে পারবে কারণটা কি ছিল? আমরা যারা এতক্ষণ গল্প শুনছিলাম তারা সকলেই বেশ অস্বস্তিতে পড়ে গেল। গাছের উপর ভূত দিব্যি আছে, মেজাজ হলে সাদা কাপড়ে শরীর ঢেকে আমাদের ভয় দেখাতে আছে। আমরাও ভয়ে কুঁকড়ে যাই। কিন্তু আজ একই বিপদ। ভূতের গল্প শুনে গা চমচমানে ভাব নিয়ে বিছানায় যাব তা না, মাথা খাটিয়ে প্রশ্নের উত্তর। তাহলে ভূতের গল্পে মজাটা থাকলো কোথায়? সত্যি বলতে কি, শ্যামল কাকার উপর আমার রাগ হতে লাগলো। আমরা কেউ উত্তর দিচ্ছি না দেখে শ্যামল কাকা বললেন। এদিক ওদিক তাকাতে দেখলাম ওই রকম সাদা চাদর আরো কয়েকটা গাছের উপর পাতা আছে। আসল ব্যাপারটা হলো লেভেল ক্রসিং এ যে দুটো বড় আলো আছে সেখান থেকে আলোর রেখা এসে পড়েছে উঁচু গাছের ডালে। গাঢ় অন্ধকারে সবুজ গাছের বড় ডালের উপর ক্ষীণ আলোর রেখাকে একটি লম্বা চাদরের মতো লাগছে। হাওয়াতে গাছের ডাল নড়লে চাদরও নড়ে উঠছে। টর্চ জ্বালালে ওই আলোর রেখা মিলিয়ে যাচ্ছে, নিভালে আবার দেখা যাচ্ছে। তোটা পেয়ে অন্যদিনের মতোই মন্ত্রগতিতে বাড়ি ফিরে এলাম। সাদা চাদরের রহস্য বিভেদ না করে যদি চুল লাগাতাম তাহলে হয়তো সে রাত্রে আমি হাত পা ভাঙতাম, আর সেই ভাঙা হাড় জোড়া লাগতো কিনা কে জানে। কথা শেষ করে শ্যামল কাকা হাত বাঁকিয়ে এমন একটা অঙ্গভঙ্গি করলেন যে ঘরে হাসি রোল পড়ে গেল। সমাপ্ত। আমার গল্প যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।